অনেকেই হয়তো ভাবেন এত কাজ করতে কষ্ট লাগে না, কিন্তু সত্যি বলতে কি, নিজের ঘর নিজের হাতে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে রাখতে পারলে মনটা ভরে যায়। তখন মনে হয় এই ছোট্ট ছোট্ট সংসারটাই আমার সবচেয়ে সুন্দর জায়গা। হ্যালো এভরিওয়ান, নিজুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজও খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে হাঁটতে বের হয়েছিলাম। চারপাশ তখনও পুরোপুরি জেগে ওঠেনি। চারদিকে নীরবতা আর ভোরের ঠান্ডা বাতাস যেন মনটাকে এক অন্যরকম শান্তিতে ভরিয়ে দেয়। হাঁটতে হাঁটতে আমি চলে যাই নদীর ধারে, সেই ছোট্ট মিনি পার্কটাতে। এই জায়গাটা আমার খুবই প্রিয়, কারণ এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পাশাপাশি প্রকৃতি ও অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। নদীর ধারে বসে থাকতে থাকতে মাঝে মাঝে দেখি দূর থেকে লঞ্চ আর ট্রলার ধীরে ধীরে ভেসে যাচ্ছে পানির উপর। তাদের চলার সেই দৃশ্যটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। নদীর হালকা ঢেউ, ভোরের ঠান্ডা বাতাস আর নীরব পরিবেশ সব মিলিয়ে মনে হয় যেন প্রকৃতি নিজের মতো করে এক সুন্দর সকাল উপহার দিয়েছে। আমার সবচেয়ে ভালো লাগে সূর্য ওঠার সেই মুহূর্তটা। আমরা যখন হাঁটতে হাঁটতে পার্কে এসে বসি তখন সূর্য পুরোপুরি ওঠেনি। আমি প্রতিদিনই চুপচাপ বসে অপেক্ষা করি কখন আকাশে পূর্ব দিকটায় একটু একটু করে লালচে হয়ে উঠবে আর ধীরে ধীরে সূর্যের আলো নদীর উপরে পড়ে ঝিলমিল করবে। যখন সূর্যটা ধীরে ধীরে নদীর উপর থেকে উঠে আসে, সেই দৃশ্যটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হয় যেন নতুন একটা দিনের শুরু হচ্ছে, নতুন আশা, নতুন শক্তি দিয়ে। নদীর জলের উপর সূর্যের আলো পড়ে যে ঝলমলে সুন্দর দৃশ্য তৈরি হয়, সেটা আমার কাছে খুবই মনোরম লাগে। সূর্য ওঠার সেই মুহূর্তটা দেখে আমি ধীরে ধীরে পার্ক থেকে বেরিয়ে আসি, কারণ আমার দিনের শুরুটা আমি এই সুন্দর দৃশ্য দিয়ে করতে খুবই ভালোবাসি। জানি না কেন, কিন্তু প্রকৃতির কাছাকাছি থাকতে আমার ভীষণ ভালো লাগে। নদীর বাতাস, সূর্যোদয়, এসবের মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে যা মনকে ভালো করে দেয়। ভোরবেলায় প্রায় 2 ঘন্টা হাঁটাহাঁটি করে বাসায় ফিরলাম। ভোরের ঠান্ডা বাতাসে একটু হাঁটাহাঁটি করলে শরীর যেমন ভালো লাগে, তেমনি মনটাও ফ্রেশ হয়ে যায়। বাসায় ফিরে এসে দেখি আমার রুমের বেড কভার অনেকটাই নোংরা হয়ে গিয়েছে। তখনই মনে হলো আজকে শুধু বিশ্রাম নয়, বরং ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেওয়া দরকার। আমি এমনিতেই ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুবই পছন্দ করি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই অনেকবার দেখেছেন যে আমি সব সময় চেষ্টা করি আমার সংসারটা টিপটাপ করে রাখতে, কারণ আমার বিশ্বাস ঘর যদি পরিষ্কার ও গুছানো থাকে তাহলে মনটাও অনেক শান্ত থাকে। আজকে ঠিক করলাম শুধু বেড কভার ধোয়াই নয়, আজকের সংসারে আরও অনেক কাজ করে ফেলবো। প্রথমে বেডের চাদরটা খুলে ধুয়ে ফেলবো, তারপর বালিশের কভারগুলো খুলে ধোয়ার জন্য বিছানাটা যেন একদম ফাঁকা আর পরিষ্কার মনে হলো। এরপর নতুন করে ধোয়া রোদে শুকানো ফ্রেশ চাদর বিছিয়ে দিলাম, তারপর পরিষ্কার বালিশের কভারগুলো পরিয়ে দিলাম। শুধু বিছানায় চাদরই নয়, আজকে আমার সোফা, ডাইনিং টেবিল সব কিছুই ভালো করে পরিষ্কার করব। ধুলো মুছে কাপড় দিয়ে ঘষে ঘষে সব কিছু ঝকঝকে করে রাখার চেষ্টা করব, কারণ ঘরের প্রত্যেকটা জিনিস পরিষ্কার থাকলে পুরো ঘরটাই, পুরো পরিবেশটাই অন্যরকম সুন্দর লাগে। আর একটা বিষয় আমি খুবই ভালোবাসি, রোদে শুকানো কাপড়ের গন্ধ নিতে। যখন রোদে শুকানো পরিষ্কার বিছানা চাদর আমার বালিশের কাভার এবং বালিশে ঘুমাতে যাই, তখন মনে হয় যেন একটা আলাদা ফ্রেশনেস অনুভূতি কাজ করে। সেই পরিষ্কার কাপড়ের গন্ধ আর নরম অনুভূতিটা সত্যিই সুন্দর লাগে আমার কাছে। তো কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আমি যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুবই ভালোবাসি, তাই প্রায়ই প্রত্যেক সপ্তাহে কাজগুলো করার চেষ্টা করি। ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি, পরিষ্কার রাখা, এগুলো আমার কাছে যেন এক ধরনের আনন্দের কাজ। সংসারের ছোট্ট ছোট্ট কাজের মধ্যেই আমি আমার শান্তি খুঁজে পাই। অনেকেই হয়তো ভাবেন এত কাজ করতে কষ্ট লাগে না, কিন্তু সত্যি বলতে কি, নিজের ঘর নিজের হাতে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখতে পারলে মনটা ভরে যায়। তখন মনে হয় এই ছোট্ট ছোট্ট সংসারটাই আমার সবচেয়ে
সুন্দর জায়গা। আর ওই যে আরেকটা ফ্রেশনেস আমার ভিতরে কাজ করে। সকালবেলায় উঠে যে হাঁটাহাঁটি করে আসলাম, সকালবেলায় একরাশ ভালো লাগা নিয়ে পার্ক থেকে সূর্য উদয় দেখে বাসায় ফিরলাম, এটা আমার কাছে যে কতটা তৃপ্তিদায়ক একটা ব্যাপার সেটা বলে বোঝাতে পারবো না। হয়তো অনেকের কাছে এটা খুবই সাধারণ একটা সকাল, কিন্তু আমার কাছে এই ভোরবেলায় হাঁটা, নদীর ধারে বসে সূর্য ওঠা দেখা, এই সবই জীবনের ছোট্ট ছোট্ট সুখের মুহূর্ত আমার। প্রকৃতির সাথে এই অল্প সময় কাটানো মনে হয় দিনের শুরুটা যেন অনেক সুন্দর হয়ে গেল আমার। আর এভাবেই করে আমি প্রত্যেক দিনই বাইরে যাই সকালবেলায় হাঁটতে, আর সুন্দর সুন্দর ভিউ ক্যাপচার করতে তো আমি খুবই ভালোবাসি। এভাবে করে বাইরে থেকে আমি কিছু কিছু সুন্দর ভিউ এবং প্রকৃতির যে নির্যাস সেটা সবসময় আমি গ্রহণ করার চেষ্টা করি। আমি যেন এগুলোতেই মানসিক শান্তি খুঁজে পাই। কেন জানি না, প্রকৃতি আমাকে খুবই টানে, আমি খুবই ভালোবাসি। আমি গাছ লাগাতেও কিন্তু অনেক ভালোবাসি। আমার যখন সারাদিন বাসায় যখন একা থাকি, ক্লান্ত থাকি, তখন আমার ব্যালকনিতে অল্প গাছ আছে, সেগুলোর সাথে কথা বলি, সময় কাটাই, আমার খুবই ভালো। ঘরের কাজগুলো শেষ করে যখন বিছানা চাদরগুলো বদলে ফেললাম আর পুরো রুমটা গুছিয়ে নিলাম, তখন মনে হলো একটা হালকা পাতলা নাস্তা করা দরকার। সকালবেলায় কাজের পর এমনিতে একটু ক্ষুধা লাগে, তাই ভাবলাম সহজ আর দ্রুত কিছু করা যাক, তাই ডিম ভাজা করার জন্য চলে এসেছি। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই এভাবে ডিম ভেজে খেতে খুবই পছন্দ করি, তাই রান্নাঘরে গিয়ে প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিলাম। তারপরে একটা বাটিতে ডিম ভেঙে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ, হলুদ, সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ডিমের মিশ্রণটা খুব সুন্দর। এরপর চুলায় ফ্রাই প্যান বসিয়ে একটু তেল গরম করে সেই ডিমের মিশ্রণ ঢেলে দিলাম। ধীরে ধীরে যখন ডিমটা ভাজা হতে থাকে তখন রান্নাঘর জুড়ে একটা সুন্দর ঘ্রাণ ছড়িয়ে পড়ে। পেঁয়াজ, মরিচ আর জিরার সেই গন্ধটা সত্যিই খুব লোভনীয় লাগে। অল্প সময়ের মধ্যে নরম আর সুস্বাদু ডিম ভাজা তৈরি হয়ে যায়। এভাবে বানানো ডিম ভাজা খেতে সত্যিই মজা। তো সবচেয়ে ভালো বিষয় হলো এটা ভাতের সাথেও খাওয়া যায়, আবার রুটি, পরোটা সব কিছুর সাথে খুবই ভালো লাগে। খুব সহজ একটি রান্না হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ। সকালের ব্যস্ততার মধ্যেও এমন একটা সহজ নাস্তা বানাতে পারলে বেশ ভালোই লাগে। নিজের হাতে রান্না করে প্রিয় মানুষটার সাথে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। সংসারের এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলেই জীবনের সবচেয়ে সুন্দর সুখের মুহূর্ত হয়ে থাকে আমার কাছে মনে হয় আমার জীবন। সকালে হাঁটাহাঁটি শেষে বাসায় ফেরার পথে আমরা দুজনে একটু মাছের বাজারে গিয়েছিলাম। ভোরবেলায় বাজারে আলাদা একটা পরিবেশ থাকে, তাজা মাছ, মানুষের কোলাহল আর ব্যস্ততা মিলিয়ে বেশ ভালোই লাগে। সেখানে গিয়ে দেখি বেশ বড় বড় সাইজের কিছু কই মাছ আছে, তাই সেখান থেকেই কয়েকটা কই মাছ নিলাম। সেই সাথে বিভিন্ন তরকারি এবং খাওয়ার জন্য কিছুটা চিংড়ি মাছও কিনলাম। আর ভাবলাম দুপুরে একটু ভালো কিছু রান্না করা যাবে, তাই একটা মুরগি। বাসায় ফিরে প্রথমেই ভাবলাম দুপুরে রান্নার প্রস্তুতি একটু গুছিয়ে নেওয়া দরকার, কিন্তু একটা সমস্যা ছিল, কই মাছের কাঁটা খুবই ধারালো হয়। সাধারণত বাজারে মাছ কাটার লোক থাকে, কিন্তু সকালবেলায় তখনও তেমন কেউ বসেনি, তারাই একটু দেরি করেই আসে, তাই মাছগুলো বাজার থেকে কাটিয়ে আনা সম্ভব হয়ে ওঠেনি। তাই বাসায় ফিরে আমরা নিজেরাই মাছ কাটার প্রস্তুতি নিলাম। আমাদের বাসায় মাছ ও মাংস কাটার একটা সিজার আছে, সেই সিজারটা দিয়ে আমার হাজব্যান্ড খুব যত্ন সহকারে মাছগুলোর ধারালো কাটা কেটে দিতে লাগলেন। কারণ কই মাছ কাটতে গিয়ে অনেক সময় আমার হাত কেটে যাওয়ার হাতও কেটেছে। উনি চেষ্টা করেছিলেন যেন কাটাগুলো একটু ঠিক করে কেটে দেন, যাতে আমি মাছগুলো কাটার সময় কোনো সমস্যায় না পড়ি। আসলে সংসারের এই ছোট্ট ছোট্ট কাজগুলোতেই উনি আমাকে অনেক সাহায্য করেন। এমন অনেক কাজ আছে তিনি পাশে থাকেন, যেগুলো করলে আমার কাজ অনেক সহজ হয়ে যায়। আজও ঠিক তেমনি মাছের কাটা কেটে দেওয়ায় আমার মাছ কাটতে অনেক সুবিধা হয়েছে। এরপর আমি ধীরে ধীরে সব মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, যাতে পরে অন্য কোনো তরকারির সাথে রান্না করতে পারি দ্রুত। আর মুরগিটাও কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম দুপুরে রান্নার জন্য। জানি না কতদূর কি রান্না করতে পারবো আমি। আর এভাবে ধীরে ধীরে সংসারের ছোট্ট ছোট্ট কাজগুলো গুছিয়ে নিতে নিতে দুপুরের রান্নার প্রস্তুতিটাও প্রায় শেষ হয়ে গেল। সকাল থেকে হাঁটাহাঁটি, ঘর গোছানো, বাজার করা সব কিছু মিলিয়ে ব্যস্ত একটা সকাল হলেও নিজের হাতে সব কাজ গুছিয়ে ফেলতে পারলে মনটা ভীষণ তৃপ্তিতে ভরে যায়। সংসারের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আসলে জীবনের সত্যিকারের গল্প।
যেখানে পরিশ্রম আছে, ভালোবাসা আছে, আর আছে দুজনের একসাথে মিলেমিশে থাকার, সব কিছু সামলে নেওয়ার সুন্দর অনুভূতি। মাছ মাংস সব কেটে ধুয়ে পরিষ্কার করতে করতেই বুঝতে পারলাম দুপুরে রান্নার সময় হয়ে এসেছে। সকাল থেকে এত কাজ করতে করতে কখন যে চলে গেছে সময়টা টেরই আমি পাইনি। তখন আমার হাজবেন্ড বললেন, বাজার থেকে তো আজকে একদম তাজা তরতাজা কই মাছ নিয়ে এসেছি, আর দুপুরেও বেশ হয়ে গেছে, এখন অনেক রকম রান্না করার মতো সময়ও নেই, আর তার উপর ক্ষুধাও লেগে গেছে। তারপর উনি বললেন, অনেক দিন তো কই মাছ ভাপা খাওয়া হয়নি, যদি আজকে কই মাছ ভাপা করা হয় তাহলে কেমন হয়? আমি শুনেই বললাম, হ্যাঁ, সেটাই তো ভালো হবে, কারণ কই মাছ ভাপা এমন একটা খাবার যা সময়ে বানানো যায়, আবার খেতেও দারুণ মজা লাগে। তাই আমরা ঠিক করলাম আজকে দুপুরে তাহলে কই মাছ ভাপাই করা যাক। এরপর আমি কই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর মাছের সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু হলুদ, লবণ, সামান্য তেল দিয়ে সব কিছু একসাথে ভালো করে মেখে নিলাম। তারপরে একটু সরিষা বাটা আর ধনেপাতা দেওয়াও যায়, তো আমার কাছে ছিল না বলে আর দেওয়া হয়নি। তো এটা দিলেও কিন্তু অনেক মজা লাগে, তাতেও স্বাদটা আরও বেড়ে যায়। সব মশলা ভালো করে একসাথে মাখানোর পর মাছগুলো একটি বাটিতে তুলে রাখলাম। তারপর যখন হাঁড়িতে ভাত দিলাম, তো আমি অপেক্ষা করতে থাকলাম যে ভাতটা কখন ফুটে উঠবে। আর ভাত ফোটা পর্যন্ত অপেক্ষা করার পর এখানে দেখেন মাছগুলো সব কিছু আমি মশলা সব একসাথে মাখিয়ে নিচ্ছি। এখানে প্রথমে পেঁয়াজ রসুন আদাটা দিয়েছি, তারপরে আমি কিছুটা পরিমাণ জিরা গুঁড়া এবং গরম মশলার গুঁড়া, একটু লবণ এবং একটু হলুদও দিয়ে নেব, আর সেই সাথে একটু শুকনো মরিচের গুঁড়াও দেব, কারণ একটু কালারও প্রয়োজন আছে, কালারটা হলে কিন্তু বেশ ভালো লাগে। তো অল্প পরিমাণে আমি একটু শুকনো মরিচের গুঁড়া দেব এবং কাঁচা মরিচটা আস্ত রেখে দেব। যদি আমার হাজব্যান্ডের ঝাল খেতে ইচ্ছা করে তাহলে হয়তো বা কাঁচা মরিচটা তখন ডলে নেবে, আরও ভালো লাগবে। আর কিছুটা পরিমাণ উপর থেকে সরিষার তেল দেওয়ার চেষ্টা করছি, কারণ এতে তো আর পরে এক্সট্রা তেল দেওয়ার অপশান থাকবে না, তার জন্য তেল মশলাপাতি সব কিছু একসাথে এভাবে করে মাখিয়ে নিতে হয়। আর এই কই মাছ ভাপাটা খেতে গেলে বারবার আমার কেন জানি না আমার মামির কথা মনে পড়ে। আমার মামি এই কই মাছ ভাপাটা খুব সুন্দর করতেন, এবং আমি মামার বাড়িতে থাকতেও অনেকবার খেয়েছি মামির হাতের, আমি সেই স্বাদ এখনও ভুলিনি। আর এখানে দেখতে দেখতে আমার ভাতটাও ফুটে উঠেছে, আমি কিন্তু বাটিটা বসিয়ে দিলাম। ধীরে ধীরে এই সিদ্ধ হয়ে যাবে, ঠিক তখনই সেই মশলা মাখানো মাছ কই মাছের যে রাইস কুকারের বাটিতে আমি ভাতের ভিতর দিয়ে দিলাম। ভাতের গরম ভাপে ধীরে ধীরে মাছটা সিদ্ধ হতে থাকে। এই পদ্ধতিটা খুবই সহজ, ভাত রান্না হতে হতে সেই ভাতের ভাপেই মাছও রান্না হয়ে যায়, আলাদা করে আবার রান্না করার ঝামেলা থাকে না। অল্প সময়ে অল্প উপকরণে এমন একটা মজাদার খাবার তৈরি হয়ে যায়, খেতে সত্যি দারুণ লাগে। আরও দুই একটা আইটেম আমি করে নিয়েছি চুলাতে। রান্না শেষ হওয়ার পর হঠাৎ মনে হলো স্নান করতে যাওয়ার আগে চুলাটা যদি পরিষ্কার করে রাখা যায় তাহলে পরে আর ঝামেলা থাকবে না। আমি এমনিতেই রান্নাঘর পরিষ্কার করে রাখি, খুব সুন্দরভাবে সব কিছু পরিপাটি করে রাখতে পছন্দ করি, তাই দেরি না করে চুলাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। রান্নাঘরটা যদি ফ্রেশ থাকে, চুলাটা রান্নাঘরটা গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেক ফ্রেশনেস আসে, তাহলে পরে দেখতেও কিন্তু সুন্দর লাগে, তেমনি কাজ করতেও আরাম লাগে। স্নান করে খাওয়া দাওয়া শেষ করে তারপর একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়েছিলাম। প্রায় 1 ঘন্টার মতো একটু রেস্ট নিলাম। সকাল থেকে হাঁটাহাঁটি, ঘরের কাজ, বাজার, রান্না সব মিলিয়ে বেশ ব্যস্ত একটা সকাল ও দুপুর কেটেছে, তাই এই ছোট্ট বিশ্রামটা শরীরের জন্য খুবই দরকার ছিল। সংসারের কাজগুলো একে একে সব গুছিয়ে নেওয়া, রান্নাঘর পরিষ্কার করে রাখা, এই সব ছোট ছোট কাজের মধ্যেই আসলে একটা শান্তি। দিনের শেষে মনে হয় নিজের সুন্দর করে গুছিয়ে রাখার মধ্যেই যেন জীবনের আসল তৃপ্তি লুকিয়ে আছে। মনে পড়লো সকালে কিছু শুকনো মরিচ রোদে দিয়েছিলাম, রোদে শুকানো শুকনো মরিচগুলো গুঁড়া করব এবং বাদ বাকি যে সবজিগুলো আমি টেবিলের উপর দিয়ে রেখেছি এইগুলো সব কেটে পরিষ্কার করে বক্স ভরে রাখবো এবং আদাটাও একটু গ্রেট করে রাখবো, তাহলে পরবর্তী রান্নার ধাপগুলো আমার সহজ হবে। বিকেলের সময়টা একে একে সব কাজ গুছিয়ে নিতে নিতে হঠাৎ মনে পড়লো বাসায় কিছু পাকা কলা আনা ছিল। দেখি গিয়ে কি অবস্থা, আমি গিয়ে দেখি পাকা কলাগুলো নষ্ট হয়ে যাওয়ার অবস্থায় আছে।
এতগুলো কলা একসাথে খাওয়া সম্ভব নয়। আমি সময় মতো চেষ্টা করি যেন কোনো খাবার নষ্ট না হয়। খাবার অপচয় করতে আমার একদমই ভালো লাগে না, তাই ভাবলাম কলাগুলো নষ্ট হওয়ার আগেই কিছু একটা বানিয়ে ফেলা যাক। তখন মাথায় এলো এই পাকা কলা দিয়ে যদি মজাদার বড়া তৈরি করা যায় তাহলে সন্ধ্যার নাস্তাটাও জমে যাবে। তাই দেরি না করে পাকা কলাগুলো দিয়ে ভালো করে মেখে নিলাম। একসাথে একটু ময়দা কিংবা আটাও দিতে পারেন আপনারা। স্বাদ বাড়ানোর জন্য সামান্য লবণ চিনি মিশিয়ে দিলাম। সব কিছুই একসাথে মেখে একটা নরম মিশ্রণ তৈরি করলাম। তারপরে কড়াইতে তেল গরম করে সেই মিশ্রণ ছোট্ট ছোট্ট করে বড়া বানিয়ে তেলে ভাজা শুরু করলাম। ধীরে ধীরে যখন বড়াগুলো তেলে ভাজা হতে লাগলো তখন রান্নাঘর জুড়ে একদম সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়লো। সোনালি রঙের বড়াগুলো দেখতে যেমন সুন্দর লাগছিল তেমনি খেতেও দারুণ মজা হয়েছে। সবচেয়ে ভালো বিষয় হলো এভাবে বানালে শুধু সন্ধ্যার নাস্তা হয়ে যায় না, কয়েকদিন ধরে আরাম করে খাওয়া যায়, আর পাকা কলাগুলোও নষ্ট হয় না। আসলে আমি সবসময় চেষ্টা করি বাড়িতে থাকা কোনো জিনিস যেন অপচয় না হয়। তাই কোনো কিছু নষ্ট হওয়ার আগেই একটু বুদ্ধি খাটিয়ে অন্যভাবে তৈরি করে নেওয়ার চেষ্টা করি, তাহলে সেটা আমার কাছে খুবই ভালো লাগে। এভাবে প্রতিবারের মতো এবারও পাকা কলা দিয়ে আমি সুন্দর করে বড়া ভেজে নিয়েছি। সংসারের এই ছোট্ট ছোট্ট কাজগুলোই আমার কাছে বড় আনন্দের, যেখানে অপচয় নেই, আছে শুধু যত্ন আর ভালোবাসা। আর এই যে পাকা কলা দিয়ে বড়া বানিয়েছিলাম, আমি কিন্তু একা একা বসে খাইনি, আমার পাশের বাড়ির প্রতিবেশীদেরকেও ডেকে দিয়েছিলাম। তারা খুব আনন্দ আর তৃপ্তি নিয়ে বড়াগুলো খেলেন। সত্যি বলতে নিজের হাতে বানানো বড়াগুলো যখন অন্য কেউ খেয়ে প্রশংসা করে তখন কিন্তু খুবই ভালো লাগে। নিজের হাতে বানানো কোনো খাবার যখন অন্য কেউ তৃপ্তি সহকারে খায় তখন যে আনন্দটা মনে আসে সেটা ভাষায় বোঝানো কঠিন। মনে হয় পরিশ্রমটা সার্থক হয়েছে। ছোট্ট ছোট্ট এই ভাগাভাগির মুহূর্তগুলোই যেন আমাদের সম্পর্কগুলোকে আরও মধুর এবং স্মৃতিমধুর সুন্দর করে তোলে। তো কেমন লাগলো আমার ভিডিওটা? কোনো অংশ যদি আপনাদের কোথাও একটুকুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তখন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। তো আমার সংসারের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে আমার খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে।